হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু MH এডুকেশন ল্যাব। সো আজকে তোমাদের ভিডিও থাম্বনেল থেকে তোমরা বুঝতে পেরেই গেছো যে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব কি সেটা হচ্ছে, আমি যেমন নিয়মিতভাবে এখন প্রতি উইকে একটা করে তোমাদের ক্লাস দিই, যেখানে তুমি তোমাদের সঙ্গে কিছু স্ট্র্যাটেজি এবং বিভিন্ন বিষয়ে আলোচনা করি। মানে মূলত কী হয়, স্টুডেন্টদের পড়াশোনার বাইরেও কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেমস আছে, বিভিন্ন ধরনের কোশ্চেন্স আছে। তো সেই বিষয়ে আমরা এখানে কী করি, স্টুডেন্টদেরকে একটু হেল্প করার চেষ্টা করি যতটা সম্ভব, যাতে তাদের এই প্রবলেমগুলো তারা ঠিকঠাক ফেস করতে পারে। কারণ অ্যাকাডেমিক্স রিলেটেড, কিন্তু পিওর পড়াশোনার বাইরেও কিন্তু কিছু কিছু জিনিসপত্র স্টুডেন্টদের প্রবলেম আসে, কিছু কিছু কোশ্চেন স্টুডেন্টদের মধ্যে আসে। তো সেই জিনিসগুলো যাতে আমি তোমাদের হেল্প করতে পারি, সেই কারণে এই ক্লাসটা আমি অ্যারেঞ্জ করি। তো আজকের ক্লাসের তোমরা থাম্বনেল থেকে বুঝতে পেরেই গেছো যে আজকের ক্লাসটা মূলত হচ্ছে কিসের উপর। সেটা হচ্ছে যে হাউ টু গেট ফুল বেনিফিট অফ মক টেস্ট। অর্থাৎ মক টেস্ট তো আমরা সকলেই ইউজ করি, কিন্তু মক টেস্ট কি আমরা আদৌ ঠিকমতো ইউজ করতে পারি, বা যে মক টেস্ট আমরা নিই সেটার কি আমরা ফুল বেনিফিটটা নিতে পারি, সেটা সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব। তো তার আগে তোমাদের জন্য, তোমাদের সকলেই জানো যে আমাদের হচ্ছে ফ্রেন্ডস কিছু কোর্স এখানে চলছে, যার মধ্যে ইউটিউবে ফ্রি ক্লাস চলছে, যেটা তোমরা দেখতেই পাচ্ছ যে প্রতিদিন 6টার সময় আমি তোমাদের ক্লাস নিই। এখন বর্তমানে আমি তোমাদের সায়েন্সে বায়োলজি পোর্শনের সঙ্গে সঙ্গে জিওগ্রাফিটাও স্টার্ট করেছি এই উইক থেকে। তো এরকমভাবে চলতে থাকবে, প্রতি মঙ্গল, বৃহস্পতি এবং শনি এভাবে ক্লাস চলতে থাকবে, যার মধ্যে আমি বায়োলজি পড়াবো, জিওগ্রাফি পড়াবো এবং মাঝে মধ্যে এরকম তোমাদের কিছু স্ট্র্যাটেজি ভিডিও দেবো। ওকে। আর তার সঙ্গে তোমরা যদি কেউ আমাদের চ্যানেল প্রথমবার ভিজিট করে থাকো, তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি যে এখানে তোমরা আমাদের দেখতে পাচ্ছ যে আমাদের হচ্ছে বেশ কিছু কোর্স চলছে অ্যাপের মধ্যে, মক টেস্ট। আর তার সঙ্গে সঙ্গে তোমরা যদি আমাদের ফাউন্ড তোমরা যদি আমাদের ফাউন্ডেশন কোর্স নিতে চাও, তোমরা জানো যে এখানে আমাদের একটা কোর্স চলছে ভিডিও লেকচার, যেখানে আমরা সমস্ত সাবজেক্টের কী করি, থিওরি ইনডেপথ আলোচনা করি। ঠিক যেরকমভাবে এখানে ইউটিউবে তোমাদের ইনডেপথ আলোচনা হচ্ছে, ঠিক সেরকমভাবে ওখানে কি সমস্ত সাবজেক্ট ডাব্লিউবিসিএসের জন্য যা যা লাগে সমস্ত কিছু এরকম ভিডিও লেকচার প্রোভাইড করা হয় এবং তার সঙ্গে পিডিএফ প্রোভাইড করা হয়। এবার তোমরা যদি কেউ মনে করো যে না, তোমরা শুধুমাত্র মক টেস্ট দেবে, তোমাদের প্রিপারেশান একটু বেটার আছে, তারা কী করতে পারো, তারা আমাদের শুধুমাত্র মক টেস্টের কোর্সটা নিতে পারো। তার ক্ষেত্রেও তোমরা কোর্স ফিটা দেখতে পাচ্ছ, কোর্স ফিটা একটু অন্যরকম আছে, তোমরা কিন্তু তোমাদের মক টেস্টের কোর্সটা এখানে নিতে পারো। ওকে, তাহলে আজকের ক্লাসটা এবার শুরু করা যাক। ওকে, তো দেখো এখানে তোমাদের প্রথমে একটা জিনিস একটু দেখিয়ে দিই, যেটা হচ্ছে তোমাদের এই যে ওয়েটেজটা আমি তোমাদের আগের দিন দেখিয়ে দিয়েছিলাম। তো এখানে অ্যাকচুয়ালি তোমাদের কিছু চ্যাপ্টার আমি মিস্টেক করে গেছিলাম, খেয়াল করিনি, সেটা এখানে তোমাদের আজকে দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে কী কী, সেটা হচ্ছে আমাদের আগের দিন এই 3টে চ্যাপ্টারের ওয়েটেজ আমি তোমাদের দেখাতে ভুলে গিয়েছিলাম অ্যাকচুয়ালি। সেটা হচ্ছে যে ডিজিজ, অ্যাপ্লাইড অ্যান্ড বায়োকেমিস্ট্রি অ্যান্ড ইকোলজি, এইগুলো তোমাদের আমি দেখাতে ভুলে গিয়েছিলাম। এগুলো কিন্তু আমাদের বায়োলজির মধ্যে পড়ে এবং এগুলো কিন্তু ভালো রকম ওয়েটেজ ক্যারি করে, যার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ ডিজিজ চ্যাপ্টারটা কিন্তু যথেষ্ট ওয়েটেজ ক্যারি করছে। তারপরে আছে আমাদের অ্যাপ্লাইড বায়োলজি অ্যান্ড বায়োকেমিস্ট্রি, যেটাকে তোমরা বলতে পারো বায়োমলিকিউলস। বায়োকেমিস্ট্রি মানে বায়োমলিকিউলস। আর অ্যাপ্লাইড বায়োলজির মধ্যেই তোমাদের হচ্ছে বায়োটেকনোলজি ঢুকে যাচ্ছে, বায়োটেকনোলজিটা এর মধ্যে ঢুকে যাচ্ছে। আর তার সঙ্গে থাকছে ইকোলজি, যেটা হচ্ছে তোমরা বলতে পারো এনভায়রনমেন্টের ইন্ট্রোডাকশান। এনভায়রনমেন্ট তোমাদের তো ম্যাডাম পড়াচ্ছেনই, তোমরা অলরেডি ইকোলজি হয়তো বেশ কিছুটা জিনিস জানো, কিন্তু বায়োলজিতেও কী আছে, এটা একটা চ্যাপ্টার আছে ইকোলজি, এখানে আলাদা করে কোশ্চেন আছে বায়োলজিতে, প্রিলিতে। এনভায়রনমেন্ট কী আছে, মেন্সে আছে আমাদের, কিন্তু বায়োলজির মধ্যে ইকোলজি একটা চ্যাপ্টার আছে যেখানে কিন্তু প্রিলিতে কোশ্চেন আছে। তো সেটারও কিন্তু ওয়েটেজ খুব একটা কম নয়, সেটারও কিন্তু ওয়েটেজ ভালো আছে, তো সেটাও তোমাদের পড়ানো হবে। তো এই জিনিসটা আমি তোমাদের হচ্ছে ফার্স্টে দেখিয়ে দিলাম, তার কারণ হচ্ছে আমাদের আগের দিন আমি এটা যেটা দেখাতে ভুলে গিয়েছিলাম, তাই প্রথমে আজকে তোমাদের এই জিনিসটা দেখিয়ে দিলাম একবার, যে এই চ্যাপ্টারগুলোর কিন্তু ওয়েটেজ ভালো আছে। এটা তোমাদের আমি আগের দিন মেনশন করতে খেয়াল করি, মিস্টেক করে গিয়েছিলাম। তো এরপরে নেক্সট জিনিসটা আমরা জানবো, সেটা হচ্ছে আমাদের মক টেস্ট আমরা কিভাবে চুজ করব। প্রথমে হচ্ছে এটা যে আমাদের কিন্তু পরীক্ষায় ভালো প্রিপারেশান নিয়ে, মানে আমাদের প্রিপারেশান খুব ভালো, কিন্তু প্র্যাকটিসের জন্য কী হয়, আমাদের সবসময়ই একটা স্ট্যান্ডার্ড মক টেস্টের প্রয়োজন হয়ে থাকে। কী প্রয়োজন হয়ে থাকে, একটা খুব স্ট্যান্ডার্ড মক টেস্টের প্রয়োজন হয়ে থাকে। তো সেই স্ট্যান্ডার্ড মক টেস্টটা আমরা কীভাবে চুজ করব, সেটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে। দেখো প্রথমে আমাদের দেখতে হবে যে কি মক টেস্টের স্ট্যান্ডার্ডটা যেন খুব টাফ না হয়, আবার যেন খুব ইজিও না হয়, একটা যেন স্ট্যান্ডার্ড ঠিকঠাক মেনে থাকে। মানে আমার যদি ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য সাপোজ আমি নিচ্ছি, আমার যদি ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য ডাব্লিউবিসিএস পরীক্ষার স্ট্যান্ডার্ডটা এখানে হয়, মক টেস্টের স্ট্যান্ডার্ডটা এখানে হলো ঠিক আছে, কিন্তু আমি এমন একটা মক টেস্ট নিলাম যেটা স্ট্যান্ডার্ড এত উপরে, অথবা এমন একটা নিলাম যার মক টেস্ট স্ট্যান্ডার্ড এরকম নিচে, এটার কোনোটাই হলে কিন্তু খারাপ। কেন খারাপ আমি বলে দিচ্ছি। দেখো টু ইজি হলে তোমরা বুঝতে পারছো যে তোমরা ঠিকমতো জাজ করতে পারবে না, তোমরা ভাববে যে আমাদের প্রিপারেশান ঠিক আছে, তোমরা ওভার কনফিডেন্ট হয়ে যাবে, এই জিনিসটা তোমরা সকলেই জানো। এরপর তোমাদের মনে হতে পারে স্যার কেন নট টু টাফ হলে কী হয় প্রবলেমটা। টু টাফ হলে সবার প্রবলেম হয় না, কিছু কিছু স্টুডেন্টের ক্ষেত্রে প্রবলেম হয়, বলে দিচ্ছি।
কাদের ক্ষেত্রে প্রবলেম হয় না? টু টাফ তাদের ক্ষেত্রে প্রবলেম হয় না যারা একটু ভালো স্টুডেন্ট, প্লাস যারা ওই পার্টিকুলার যে জায়গা থেকে বা পার্টিকুলার কোনো একটা সংস্থার হচ্ছে তোমরা টেস্ট সিরিজটা পারচেস করছো, তোমরা হয়তো 1-2 বছরের প্রিপারেশান নিচ্ছ, তো তোমরা জানো যে ওই সংস্থার টেস্ট সিরিজ সবসময় একটু স্ট্যান্ডার্ড হাই রাখে। অর্থাৎ দেখা যাবে যে আমার অ্যাকচুয়ালি ডাব্লিউবিসিএসের যে কোশ্চেন তার তুলনায়, সরি ফ্রেন্ডস একটু দাঁড়াও, হ্যাঁ, তার তুলনায় কী হয়, এর স্ট্যান্ডার্ডটা সবসময় একটু হাই থাকে। এই জিনিসটা তোমরা অলরেডি জানো। তো যারা জানে তাদের ক্ষেত্রে কী হয়, তাদের ক্ষেত্রে কোনো রকম কোনো প্রবলেম আসে না, তার কারণ তারা অলরেডি জানে, তারা অলরেডি বেশ কয়েকবার জিনিসটা প্র্যাকটিস করেছে। তাহলে সেক্ষেত্রে কী হয়, তাদের ক্ষেত্রে সেরকমভাবে কোনো রকম কোনো সমস্যার সৃষ্টি হয় না। তারা জানে যে এই মক টেস্টে আমি যদি সাপোজ 40% স্কোর করতে পারি, আমার বা 50% স্কোর করতে পারি, আমার ডাব্লিউবিসিএসে আমি আমার আরামসে একটা ভালো জায়গায় যেতে পারবো। ঠিক আছে, নট অনলি কোয়ালিফাই, আমি ভালো জায়গায় যেতে পারবো। তারা জানে, তাদের অভিজ্ঞতা আছে এই সংস্থার মানে কিছু কিছু সংস্থা থাকে তারা ইচ্ছা করে কী করে, নিজেদের বার একটু হাই সেট করে। মানে অনেকে থাকে একটু নিজেদের স্ট্যান্ডার্ড দেখানোর জন্য কী করে, কোশ্চেনের লেভেল ইচ্ছা করে একটু হাই সেট করে। আর অনেকে থাকে ইজি সেট করে, তাহলে কি স্টুডেন্টরা না বুঝে তারা ভাবে আরে কোশ্চেন তো খুব ভালো, এটা করলে তো প্র্যাকটিস করলে সব পারা যায়, তাহলেও স্টুডেন্টরা কিনবে। মানে এরকম হচ্ছে এগুলো মার্কেটিং স্ট্র্যাটেজি থাকে যে আইদার খুব ইজি করে দেবে অথবা খুব টাফ করে দেবে। যারা মিডিওকার স্টুডেন্ট হয় তারা ভাবে যে টু ইজি যেটা তারা নিয়ে নেয়, তাদের কী হয়, ভিতরে একটা সিউডো কনফিডেন্স তৈরি হয়, সিউডো কনফিডেন্স মানে ফেক কনফিডেন্স, আদৌ তার প্রিপারেশান নেই। কিন্তু ইজি মক টেস্টটা তার করে করে প্র্যাকটিস করে করে এমন হয়ে গেছে সে এত বেশি স্কোর করতে পারছে, তার ভিতরে ভিতরে একটা সিউডো কনফিডেন্স তৈরি হচ্ছে, যেটা খুব মারাত্মক জিনিস। তোমরা কি ভাবছো যে আমি করে ফেলবো, একটা সিউডো কনফিডেন্স, মানে সেটার জন্য কি হচ্ছে, তুমি আর এফোর্ট দিচ্ছ না ঠিক মতো, বা আরেকটু তুমি যে ভালো করে প্রিপারেশান নিতে বা পরীক্ষার আগেও যে তুমি লেগে থাকতে, সেই জিনিসটা তোমার হচ্ছে না, তুমি একটু রিল্যাক্স হয়ে যাচ্ছ, হ্যাঁ আমার তো প্রিপারেশান আছে, আমি করে ফেলবো, আমার ঠিক আছে, আমার তো নাম্বার ভালো আসছে। এটা একটা প্রবলেম হয়। এবার টু টাফের ক্ষেত্রে যে প্রবলেমটা কাদের ক্ষেত্রে হয়, প্রবলেম তাদের ক্ষেত্রে হয় যারা হচ্ছে ফার্স্ট টাইমার হয় এবং যারা জানে না যে এই পার্টিকুলার কিছু কিছু সংস্থা থাকে যাদের মক টেস্টের স্ট্যান্ডার্ড অনেক হাই হয়, তারা প্রবলেম ফেস করে। তো তাদের ক্ষেত্রে মানে যারা ধরো জানে না তাদের ক্ষেত্রে প্রবলেমটা কী হয়, ফার্স্ট টাইমার যারা থাকে, একে তো ধরো যারা ফার্স্ট টাইমার থাকে তাদের প্রিপারেশান একটু কম থাকে, স্বাভাবিক ব্যাপার। তুমি 2-3 বার প্রিপারেশান নিয়েছো একটা পরীক্ষার জন্য, নট ইন ডাব্লিউবিসিএস, যে কোনো পরীক্ষার জন্য তুমি অলরেডি 2-3 বার প্রিপারেশান নিয়েছো, 2-3 বছর ধরে তুমি প্রিপারেশান নিচ্ছ, তোমার যে প্রিপারেশানের লেভেল থাকবে, একজন স্টুডেন্ট যে সদ্য প্রথম ফার্স্ট টাইম প্রিপারেশান স্টার্ট করছে, তার তো জিনিসটা বুঝতেই অনেকটা সময় চলে যায়, তো তার প্রিপারেশানের লেভেল একটু কম থাকবে। তারপরেও ধরো সে একটা একটা মোটামুটি প্রিপারেশন জানে ভিতরে ভিতরে যে আমি ফার্স্ট টাইম করতে পারবো না, ক্লিয়ার করতে পারবো না, তবুও সে ট্রাই করছে। অনেক স্টুডেন্ট থাকে না, ট্রাই করে, যে সে জানে ফার্স্ট টাইম ক্লিয়ার করতে পারবো না, ডাব্লিউবিসিএস খুব টাফ এক্সাম, কিন্তু ট্রাই তো করতে হবে, স্টার্ট তো করতে হবে। তো তারা ফেঁসে যায় কীরকমভাবে, এই যে টু টাফ যে সমস্ত মক টেস্ট থাকে, ওরা কী করে, হয়তো জানে না যে এই সংস্থার মক টেস্ট খুব টাফ হয়, ওরা কী করে একটা প্রিপারেশান নিয়ে, এমনিতেই প্রিপারেশান একটু ওদের লো থাকে, তারপরে দেখা যাবে ওই টু টাফ যখন মক টেস্টটা ওরা ইউজ করছে, দেখা যাচ্ছে একদমই স্কোর করতে পারছে না। মানে এমনিতেই প্রিপারেশান, এমনিতেই দেখা যাবে সে হয়তো নর্মালি ডাব্লিউবিসিএসের লেভেলের মক টেস্ট মানে মক টেস্ট যদি ইউজ করে, ব্যবহার করে, সেখানেই দেখা যাবে সে হয়তো কোনো রকমের কাটায় ক্লিয়ার করছে বা করতে পারছে না। সেখানে সে দেখা গেল আমার যদি ডাব্লিউবিসিএসের লেভেল এখানে থাকে, আমি টু টাফ মানে এইরকম লেভেলের একটা মক টেস্ট ইউজ করছে, সেখানে দেখা গেলো সে 20-25% বেশি স্কোর করতেই পারছে না, 30%-এর বেশি স্কোর করতে পারছে না। তো এই ক্ষেত্রে যেটা কী হয়, এক্ষেত্রে আবার কী হয়ে যায়, ল্যাক অফ কনফিডেন্স তৈরি হয়, এবং এটাও কী হয়, এটাও কিন্তু এক ধরনের মানে তোমাদের মেন্টাল ব্রেকডাউন করে দেয়। আমি অনেক স্টুডেন্টকে এমন দেখেছি যারা কী হয়, যারা হচ্ছে প্রিপারেশান সারা বছর ধরে প্রিপারেশান নিয়েছে, লাস্ট মোমেন্টে এসে এই মক টেস্ট ইউজ করতে গিয়ে, মক টেস্ট হচ্ছে তোমাদের প্র্যাকটিস করতে গিয়ে, মক টেস্ট ইউজ করে দেখা গেল তাদের কনফিডেন্স এতটাই নেমে গেল না, যখন দেখছে তারা 20-25%-এর বেশি স্কোর করতে পারছে না, সে কী করে পরীক্ষাটা দেয়ই না। এরকম আমি অনেক কেস দেখেছি যে এত কম স্কোর করছে, সে জানে এত কম স্কোর করে কীভাবে আমি তো দিতেই পারবো না, পরীক্ষা দিলই না। তাহলে এইটাতে তাদের কী হলো দেখো, এইটাতে তাদের দুটো ক্ষতি হলো। এক হচ্ছে তার মনে মনে একটা ফিয়ার তৈরি হয়ে গেল, ঠিক আছে, একটা ফিয়ার তৈরি হয়ে গেলো তার মনে ডাব্লিউবিসিএসের প্রতি, যে আমি ডাব্লিউবিসিএস মনে হচ্ছে পারবো না। সেকেন্ড যে জিনিসটা হলো, দেখো যে কোনো পরীক্ষা তুমি যখন ফার্স্ট টাইম একবার বসো, তুমি যতই প্রিপারেশান নাও, তুমি যখন পরীক্ষার হলে যাবে, পরীক্ষাটার হলে গিয়ে বসবে, পরীক্ষাটা দেবে, পরীক্ষার সেই পুরো অ্যাম্বিয়েন্সটাকে তুমি এক্সপিরিয়েন্স করবে, তোমার মধ্যে একটা এক্সপিরিয়েন্স তৈরি হবে, তুমি অনেক কিছু শিখতে পারবে একটা পরীক্ষা দিয়ে, যে হ্যাঁ আমার এইবারে এই তুমি ফার্স্ট টাইম যখন যাবে, ফার্স্ট টাইম তুমি হয়তো একটু প্যানিক করবে, ফার্স্ট টাইম তোমার কিছু কিছু প্রবলেম আসবে, সেই জিনিসগুলো কী হবে তুমি এক্সপিরিয়েন্স করবে, এবং সেকেন্ড টাইম যখন যখন যাবে, সেকেন্ড টাইম দেখবে তোমার অনেকটা ইজি হবে ব্যাপারটা। এই কারণে আমি সবসময় স্টুডেন্টদেরকে বলি, যারা বিশেষ করে ফার্স্ট টাইমার দিচ্ছ, প্রিপারেশান যেমনই থাক, পরীক্ষায় বসো, তুমি ধরে নাও যে তুমি পারবে না,
তুমি ফার্স্ট টাইম কোয়ালিফাই করতে পারবে না, ডাব্লিউবিসিএস স্টাফ এক্সাম তুমি ফার্স্ট টাইমে কোয়ালিফাই করতে পারবে না। কিন্তু পরীক্ষায় তোমার অবশ্যই বসতে হবে, তার কারণ পরীক্ষা যদি তুমি একবার ডিচ করতে শুরু করো তোমার মনে কী হবে, একটা ওই এক্সাম ফোবিয়া তৈরি হয়ে যাবে, এবং তুমি দেখবে ওটা একবার নয় 2বার 3বারের বেলাও হতে পারে যে তুমি হয়তো বারবার ডিচ করছো, মানে শেষমেশ যে তুমি সব ঠিক আছে কিন্তু লাস্টে যে তুমি পরীক্ষায় গিয়ে বসবে সেই সাহসটুকু তুমি জোগাতে পারছো না। এই জিনিসটা কিন্তু প্রবলেম অনেক সময় ক্রিয়েট হয়। এবং আমি বারবার করে বলছি, যখনও তুমি কোনো পরীক্ষা ফার্স্ট টাইম দেবে, তুমি কোয়ালিফাই করতে পারো চাই না পারো, কিন্তু ওই পরীক্ষায় যে পুরো অ্যাম্বিয়েন্সটা তুমি একবার এক্সপিরিয়েন্স করলে ওটাতে তোমার অনেক কিছু লার্নিং হয়, অনেক কিছু তুমি শিখতে পারবে, তুমি নিজেই দেখবে অনেক কিছু বুঝতে পারবে যে আমার পরীক্ষার হলে কী ব্যাপার ঘটে কী না কী হয়। কারণ তুমি যতই মক টেস্ট দাও, ঘরে বসে তুমি মক টেস্ট দিলে কিন্তু পরীক্ষার সেই অ্যাম্বিয়েন্সটা তুমি পাবে না। পরীক্ষার হলে গিয়ে বসে তুমি যখন সেই পরীক্ষার প্রেশারটা ফিল করবে বা টাইম প্রেশারটা ফিল করবে, তখন তুমি আস্তে আস্তে অনেক কিছু শিখতে পারবে, তোমার অভিজ্ঞতা অনেক বেশি বেড়ে যাবে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে আমি সবসময় বলি যে টু টাফ যদি হয়, মক টেস্ট হয়, চেষ্টা করবে অ্যাভয়েড করার। এক্ষেত্রে এবার তোমাদের মনে হতে পারে স্যার বুঝবো কী করে, এক্ষেত্রে তোমরা এক কাজ করতে পারো, সেটা হচ্ছে তোমরা যে কোনো মক টেস্টের তোমরা করতে পারো, রিভিউ দেখতে পারো, মক টেস্টগুলো রিভিউ থাকে, তোমরা নেটে সার্চ করে দেখতে পারো যে পার্টিকুলার ওই সংস্থাটার মক টেস্টের কোনো রিভিউ আছে কি না। তবে রিভিউতে স্টুডেন্টরা অনেক সময় কিন্তু বলেই দেয়, অনেক স্টুডেন্ট আছে বলে দেয়, যারা মানে এক্সপিরিয়েন্স তারা অনেকবার দিয়েছে, তারা বলেই দেয় যে তুমি এই সংস্থার মক টেস্টে যদি এত পার্সেন্ট স্কোর করতে পারো তাহলে জানবে তুমি মেন পরীক্ষায় আরামসে কোয়ালিফাই করবে, ভালো জায়গায় পৌঁছাবে। তো সেই জিনিসটা কিন্তু একটু দেখে নাও, মানে তুমি হচ্ছে টু ইজি তো একদমই প্র্যাকটিস করা উচিত নয়, টু টাফও ইউজ করা উচিত নয়, যদি ইউজ করো সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে অবশ্যই এই রিভিউটা একবার দেখে নিতে হবে যে সেটা কীরকম, নাহলে তোমার কিন্তু ল্যাক অফ কনফিডেন্স হতে পারে। এবং আমি বলবো যদি তোমরা টু টাফটা নাও সেক্ষেত্রে তার সঙ্গে সঙ্গে কিন্তু একটা ডাব্লিউবিসিএস, মানে ডাব্লিউবিসিএসে যদি স্ট্যান্ডার্ড এখানে হয়, তুমি এইরকম স্ট্যান্ডার্ডের একটা টেস্ট ইউজ করলে সেটা পারফেক্ট, সেটা তোমাকে একটা রাখতেই হবে। তার কারণ কী হয়, নট টু টাফের ক্ষেত্রে কী হয়, নট টু টাফের মানে টু টাফ যে থাকে, যে খুব টাফ মক টেস্ট, তাদের ক্ষেত্রে কী হয়, তাদের কোশ্চেনের স্ট্যান্ডার্ড এমন থাকে যেখানে দেখা যায় তোমার পড়ার বাইরে অনেক কিছু আছে, তুমি সেই জিনিসগুলো লার্ন করতে পারছো, অবশ্যই তুমি লার্ন করতে পারছো, সেই জিনিসগুলো তুমি প্র্যাকটিস করতে পারছো, তোমার একটু নলেজ বাড়ছে। কিন্তু অনেক সময় কী হয়, তুমি যদি শুধুমাত্র টাফ মক টেস্টটা প্র্যাকটিস করে থাকো, দেখা গেল ওই টাফ কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে গিয়ে অ্যাকচুয়ালি যে একটু ইজি বা মিডিয়াম টাইপের কোশ্চেন যেগুলো অ্যাকচুয়ালি পরীক্ষায় আসে, ঠিক আছে, আমাদের সবসময় মনে রাখবে যে কোনো পরীক্ষাতে ইজি টাইপের যে কোশ্চেন থাকে, ইজি টাইপের কোশ্চেন কিন্তু 20% থাকবে, 20 থেকে 40% অফ দি ইজি কোশ্চেন পরীক্ষক দেবেন, যেটা সবাই করতে পারবে। তারপরে 60% অফ দি কোশ্চেন কিন্তু তোমাদের মিডিয়াম হবে, মানে 60% অফ দি তুমি স্কোর করতে পারবে যদি তোমার একটু মিডিয়াম লেভেলের প্রিপারেশন থাকে। তারপরে সেটাকে যদি 60% থেকে তুলে 70 বা 80%-এ নিয়ে যেতে হয়, তখন তো তোমাকে রীতিমতো পরিশ্রম করতে হবে। তাহলে অনেক সময় কী হয়, টাফ মক টেস্ট প্র্যাকটিস করতে গিয়ে অনেক সময় কী হয়, কিছু একদম ইজি বেসিক হচ্ছে তোমাদের ইনফরমেশান টাইপ যে এমসিকিউজ থাকে, যেগুলো তো পরীক্ষায় বারবার দেয় ইজি টাইপ, সেইগুলো কী হয়, সেগুলো তোমার মাথা থেকে বেরিয়ে যায়। মানে কি, তুমি টাফ কোশ্চেনটা খালি প্র্যাকটিস করছো, টাফ কোশ্চেন প্র্যাকটিস করতে গিয়ে ইজি টাইপের কোশ্চেনগুলো কি তোমার রিভিশন হচ্ছে না, ঠিক আছে, ঠিকমতো রিভিশন হচ্ছে না, বা কিছু ছোটো ছোটো ফর্মুলার মিডিয়াম স্ট্যান্ডার্ডের যে হয়তো নিউমেরিক্যাল বা কিছু কোশ্চেন, সেগুলো তোমার আর প্র্যাকটিস হচ্ছে না, তুমি ওই টাফ কোশ্চেন নিয়ে ব্যস্ত, তুমি হচ্ছে আর আমি তো এইগুলো টাফ কোশ্চেন করে ফেলছি, তাহলে ইজি কোশ্চেন তুমি আরামসে করবে। এটা খুব বড় ভুল করে স্টুডেন্টরা। পরীক্ষার হলের প্রেসার এমন একটা জিনিস, জানা জিনিসও স্টুডেন্টরা ভুল করে, জানা জিনিসও তুমি তখন নিজেকে সেলফ ডাউট করতে শুরু করো, এটার উত্তর এটাই তো, এটাই পড়েছিলাম তো নাকি অন্যটা, এরকম কিন্তু সিচুয়েশান তৈরি হয়। সেই সিচুয়েশান থেকে ওভারকাম করার জন্য তোমাকে কী করতে হবে, হিউজ প্র্যাকটিস করতে হবে, মানে এই ইজি টাইপের কোশ্চেনগুলো তোমাকে নিয়মিতভাবে টাচে রাখতে হবে, এমন টাচে রাখতে হবে, এমন প্র্যাকটিস করতে হবে যেন তুমি পরীক্ষায় দেখে সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে পারো না, আমি 100% কনফিডেন্ট এটাই আমার অ্যান্সার হবে, অন্য কিছু হবে না, আমি জানি। এই জিনিসটা কিন্তু তোমাদের নিজেদের মধ্যে রাখতে হবে, না হলে কিন্তু তোমরা খুব বড় প্রবলেম ফেস করবে ফ্রেন্ডস। এই কারণে আমি বলছি যে মক টেস্ট চুজ করা কিন্তু খুব ইম্পর্টেন্ট, দেখে শুনে মক টেস্ট চুজ করবে। এবং আমি পার্সোনালি মনে করি সবথেকে বেটার হচ্ছে যে পরীক্ষার স্ট্যান্ডার্ডের আশেপাশে একটু একটু হাই লেভেলের স্ট্যান্ডার্ডের যে মক টেস্টগুলো থাকে বেস্ট। টু টাফ বা টু ইজি দরকার নেই, টু টাফ কোশ্চেন প্র্যাকটিস করার কী দরকার, টু টাফ কোশ্চেন প্র্যাকটিস করার, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। তাহলে কী দরকার আমার প্র্যাকটিস করার, কোনো দরকার নেই, আমি যেটা যতটুকু স্ট্যান্ডার্ড আমার দরকার ততটুকু স্ট্যান্ডার্ডে আমি ভালো করে প্র্যাকটিস করি না, তাহলেই তো হয়ে গেল আমার বেশি। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, টু টাফ যেগুলো থাকে বেশি টাফ মক টেস্ট প্র্যাকটিস করার কোনো মানে হয় না, ঠিক আছে। নেক্সট হচ্ছে দেখো, এরপরে আমরা কী করবো, এরপরে হচ্ছে কি না, হাউ টু গেট ম্যাক্সিমাম বেনিফিট ফ্রম এ মক টেস্ট। আমি মক টেস্ট তো চুজ করে নিলাম, এরপর আমি কী করবো, এরপর আমাকে মক টেস্ট থেকে ম্যাক্সিমাম বেনিফিটটা তুলতে হবে, ঠিক আছে, ম্যাক্সিমাম বেনিফিটটা আমাকে পেতে হবে। তো
এবার আমি তোমাদেরকে 3টে স্টেপ বলবো যার মাধ্যমে তোমরা কোনো একটা মক টেস্ট থেকে ম্যাক্সিমাম বেনিফিট তুলতে পারবে। তার কারণ দেখো, মক টেস্ট শুধু প্র্যাকটিস করলেই হয় না। মক টেস্ট থেকে ম্যাক্সিমাম বেনিফিট পেতে গেলে বা কিছু অ্যাকচুয়ালি তুমি যদি মক টেস্টটাকে থেকে মানে তোমার কিছু শিখতে চাও বা তোমার ইমপ্রুভমেন্ট করতে চাও, সেটা তোমাকে কিন্তু কিছু স্টেপস ফলো করতে হবে। প্রথম কি স্টেপ হবে? প্রথম স্টেপ হবে অ্যানালাইসিস। কী হবে? প্রথম স্টেপ হবে অ্যানালাইসিস, ঠিক আছে? তো যদি ম্যাক্সিমাম বেনিফিট পেতে হয় মক টেস্টের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে তোমাকে প্রথমে, সরি ফ্রেন্ড, ব্যাকগ্রাউন্ডে আওয়াজ হচ্ছে, আমার কিছু করার নেই, পাশের বাড়িতে কাজ হচ্ছে, এই লকডাউনে ওরা কাজ চালিয়ে যাচ্ছে, আমার কিছু করার নেই, কী করবো বলে, সকাল থেকে এরকম চলছে। আমি সকাল থেকে তাহলে তো পড়াচ্ছিলাম, শব্দ হচ্ছিল না, হঠাৎ করে এবার কাজ শুরু করেছে, কী করবো, একটু অ্যাডজাস্ট করো। দেখো, অ্যানালাইসিসের ক্ষেত্রে কী হয়, অ্যানালাইসিসের ক্ষেত্রে তোমাকে প্রথমে তুমি মক টেস্টটা দিলে, একটা মক টেস্টের এক্সাম দিলে, টেস্টটা দিলে, টেস্টটা দেওয়ার পর তোমাকে কী করতে হবে, আমরা জেনারেলি কী করি বা ম্যাক্সিমাম স্টুডেন্ট কী করে, দেখো, মক টেস্টটা দিল, স্কোরটা দেখলো, আমার এত স্কোর আসছে, কোথায় কোথায় কোনগুলো আমি ভুল করেছি সেটা দেখলো, বা কোনগুলো অ্যাটেন্ড করতে পারিনি সেগুলোর সলিউশন দেখলো, ব্যাস রেখে দিল, এখানেই শেষ। এটাই তোমরা ভুল করো। এটা হয় কি, এটা হাফ ওয়ে হলো, কিছুটা হলো কিন্তু পুরো হলো না। মক টেস্টের অ্যাকচুয়াল উদ্দেশ্য কী? মক টেস্টের উদ্দেশ্য হচ্ছে যে আমি কোন পজিশনে বিলং করছি সেইটাকে আমাকে ধরা এবং সেখান থেকে আস্তে আস্তে ইমপ্রুভ করা। তো তুমি যদি ওরকম খালি স্কোর দেখলে, স্কোর দেখে ভুলটা রেখে দিলে সেটা কিন্তু হবে না। এটাও একটা, ঠিক আছে, এটা বলতাম, এটা হাফ হয়ে। তোমাকে কী করতে হবে? অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস মানে শুধুমাত্র তুমি দেখে নিলে তা নয়, তোমাকে প্রত্যেকটা মক টেস্টের শেষে তুমি কী করবে, একটা এরকম ছোটো ডায়েরি মেনটেন করবে, বা তুমি যেখানে নোটস নিজের পার্সোনাল রেডি করো সেখানে তুমি পিছনের দিকে একটা পেজ নিলে, পেজ নিয়ে তুমি কী করলে, ওখানে হেডিং দিলে মক টেস্ট 1, কী দিলে? মক 1। মক 1 দিয়ে তুমি কী লিখলে, যে আমার কোন কোন জায়গাগুলো তুমি রং করছো, রং বলে তুমি কী করলে, টপিকের নামগুলো লিখলে। কোশ্চেন বলছি না, কোশ্চেন তুমি দেখে নিলে যে সলিউশন কী হচ্ছে সেটা তুমি দেখে নিলে। কোন পার্টিকুলার, সাপোজ তুমি হয়তো ম্যাথের বা বায়োলজির, আমি বলছি, আমি বায়োলজির ক্ষেত্রে বলছি, যে বায়োলজি তুমি একটা মক টেস্ট দিলে, তুমি হেডিং দিলে মক 1, মক 1-এর পরে হেডিং দিলে রং, কোনগুলো আমার রং হচ্ছে, রং কি, কোন টপিকের কোশ্চেন, এটা জেনেটিক্স। আচ্ছা, আরেকটা কোশ্চেন রং হয়েছে, এটা কোন টপিকের কোশ্চেন, সেটা হচ্ছে প্ল্যান্ট মরফোলজি। আচ্ছা, এটা কোন টপিকের কোশ্চেন, এটা সেল ডিভিশন। এরকমভাবে তুমি কী করলে, লিখে নিলে। তারপর তুমি কী দিলে, নট অ্যাটেম্প, মানে তুমি কোনগুলো অ্যাটেম্পটই করতে পারো নি, সেখানে আবার দিলে NA, মানে নট অ্যাটেম্প্ট দিয়ে তুমি আবার টপিকের নাম, বারবার করে বলছি, টপিকের নাম, কোন টপিকের কোশ্চেন তুমি করতে পারছো না সেই টপিকের নামটা লিখে রাখলে। এইরকমভাবে তুমি যত মক টেস্ট দিতে থাকবে, পরপর মক 2, মক 3, মক 4, এরকমভাবে 4-5টা, সাপোজ আমি বলছি তুমি 5টা টেস্ট দিলে, 5টা টেস্ট দেওয়ার পর তুমি কী করবে, বসে বসে সেই জিনিসটাকে অ্যানালাইসিস করবে। অ্যানালাইসিস করে কী বের করবে? স্পট ইউর উইক পয়েন্টস। মানে তুমি 5টা মক টেস্টে যেরকম বানিয়ে দেবে, তুমি দেখো যে প্রতিটা মক টেস্টের ক্ষেত্রে কোন জায়গাগুলো তুমি কোশ্চেন অ্যাটেন্ড করতে পারছো না, কোন পার্টিকুলার টপিকগুলো তোমার কোশ্চেন রং হচ্ছে, কীরকম রং হচ্ছে, তুমি কি সিলি মিস্টেক করছো, নাকি তোমার কনসেপ্টই হচ্ছে ভুল ছিল, তুমি ঠিক জানতে না। আর যেগুলো তুমি অ্যাটেন্ড করতে পারছো না, যে টপিকের কোশ্চেনগুলো, সেগুলো তুমি দেখবে যে এই টপিকের কোশ্চেনগুলো দেখা যায় পরপর, তুমি কিন্তু একটা প্যাটার্ন খুঁজে পাবে, এটা গ্যারেন্টি। তুমি কিন্তু 5টা বা 10টা মক টেস্টের পরে যখন তুমি এক জায়গায় জিনিসটাকে শর্ট আউট করবে এই লিস্টটাকে, তুমি কিন্তু একটা প্যাটার্ন খুঁজে পাবে, পেতেই হবে, তুমি একটা প্যাটার্ন খুঁজে পাবে। প্যাটার্নের মধ্যে কিন্তু দেখতে পাবে যে পার্টিকুলার কিছু টপিক আছে, সেই টপিকের কোশ্চেনগুলো তোমার বারবার ভুল হচ্ছে, এবং পার্টিকুলার কিছু টপিক আছে সেই টপিকের কোশ্চেনগুলো তুমি অ্যাটেন্ডই করতে পারছো না। এইগুলো কী হবে? এগুলো হবে তোমার উইক পয়েন্ট। এইখানে তোমাকে নিজের উইক পয়েন্টটাকে নিজেকে শর্ট আউট করতে হবে, যে এইগুলো আমার হচ্ছে উইক পয়েন্ট, এই জায়গাগুলো আমি কোশ্চেন বারবার ভুল করছি। পার্টিকুলার আমি বললাম এবার ভুলেরও আমি ধরন আছে, সেখানেও আমি দেখবো যে আচ্ছা, তো এই পার্টিকুলার টপিকটাতে আমার কোশ্চেন ভুল হয়, কিন্তু কেউ বারবার সিলি মিস্টেক হয়, আমি ছোট্টখাটো একটু ভুল করি, কিছু একটা ভুল হয়। আচ্ছা, এই কোশ্চেনটা আমার কনসেপ্টটাই ভুল ছিল, এই কনসেপ্টটা আমি জানতাম না, তাহলে আমাকে কনসেপ্টটা একবার দেখতে হবে। আচ্ছা, এই টপিকের কোশ্চেনগুলো তো আমি অ্যাটেন্ডই করতে পারি না, তাহলে এই টপিকটা আমাকে একবার পড়তে হবে। এইভাবে তুমি কী করবে, নিজেই একটা নিজের চার্ট তৈরি করতে পারবে। প্রত্যেকটা মক টেস্ট দেওয়ার পর তুমি যখন এই সলিউশনগুলো দেখলে, সলিউশনগুলো দেখার সঙ্গে সঙ্গে কী করে, মক 1, মক 2, মক 3, মক 4, মক 5 এভাবে হেডিং দিয়ে রং নট অ্যাটেন্ড, রং নট অ্যাটেন্ড, WNA, এভাবে কী করবে, হেডিং দিয়ে তোমরা লিখে রাখবে। লিখে তোমরা নিজেরাই একটা গ্রাফ পেয়ে যাবে যে কোনগুলো তোমার উইক স্পট হচ্ছে। তারপরে তোমাকে নেক্সট যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে কী করতে হবে, সেটা তোমাকে করতে হবে রিভিশন করতে হবে। অর্থাৎ তুমি প্রথমে হচ্ছে মক টেস্টটাকে অ্যানালাইসিস করলে, তারপর তোমার উইক পয়েন্টটাকে খুঁজে বার করলে, তারপর তোমাকে করতে রিভিশন করতে হবে। যে জায়গাগুলো তোমার রং হচ্ছে, যে জায়গাগুলো তোমার হয়তো তুমি বারবার সিলি মিস্টেক করছো, সেই জায়গাগুলো তোমাকে কী করতে হবে, সেই জায়গাগুলো তোমাকে ভালো করে পড়তে হবে যাতে সিলি মিস্টেক না হয়। যে জায়গাটা তুমি কনসেপ্ট হয়তো ভুলে গেছো বা কনসেপ্টে ভুল করছো, সেই জায়গার সেই পার্টিকুলার টপিকের
কনসেপ্ট তোমাকে পড়তে হবে। এমন হতে পারে তুমি চ্যাপ্টারটা জানো কিন্তু চ্যাপ্টারটার পার্টিকুলার কোনো একটা কনসেপ্ট তোমার ভুল আছে, তুমি সেই পার্টিকুলার কনসেপ্টটাতে বারবার ভুল করছো। তো সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে তোমাকে সেই পার্টিকুলার কনসেপ্টটা ভালো করে একবার পড়তে হবে। ঠিক আছে, এটা হচ্ছে কি রিভিশন, এবং এটা হচ্ছে দেখো আমি লাল কাঠিতে দিয়ে রেখেছি কারণ এটা হচ্ছে আমার মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। দেখো রিভিশন কথার অর্থ কি, রিভিশন মানে আবার দেখা, রিভিশন কিন্তু তোমাদের ফ্রেন্ড সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আর যে টপিকগুলো তোমরা হয়তো অ্যাটেন্ডই করতে পারছো না, সেক্ষেত্রে তোমাকে কী করতে হবে, সেক্ষেত্রে তোমাকে হয়তো ভিডিও লেকচারটাই আরেকবার দেখতে হতে পারে। শুধু নোটস দেখা হবে না, মানে কি তুমি সেখানে আইদার সেই জায়গাটা ছেড়ে গেছো অথবা সেটা তোমার খুবই উইক পয়েন্ট, তুমি জায়গাটা বুঝতে পারছো না, সেক্ষেত্রে তোমাকে কী করতে হবে, সেই পার্টিকুলার ভিডিও লেকচারটা তোমাকে আরেকবার দেখতে হবে। পার্টিকুলার ভিডিও লেকচারটা দেখার পর তোমাকে কী করতে হবে, তোমাকে আবার হচ্ছে নোটসগুলো থেকে রিভিশন করতে হবে। যে জায়গাটা তোমার কী হচ্ছে, যে জায়গাটা তুমি নট অ্যাটেন্ড, মানে যে জায়গাটা তুমি হচ্ছে অ্যাটেন্ডই করতে পারছো না, নট অ্যাটেন্ড, বারবার নট অ্যাটেন্ডের মধ্যে দেখা যাচ্ছে বারবার এই টপিকটা ঘুরে ঘুরে আসছে, প্রতিটা পরীক্ষাতে তুমি ওই পার্টিকুলার টপিকটা অ্যাটেন্ডই করতে পারছো না, তাহলে সেক্ষেত্রে কী করতে হবে, সেক্ষেত্রে কিন্তু তোমাকে ওই পার্টিকুলার টপিকটা মানে রিভিশন মানে শুধু নোটস রিভিশন নয়, তুমি যেগুলো রং করছো বা কনসেপ্ট ভুল করছো সেখানে কি তুমি শুধু নোটসটা একবার দেখে নিলে তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল। কিন্তু যে জায়গাগুলো তুমি হচ্ছে বারবার নট অ্যাটেন্ডেডের মধ্যে আসছে, মানে তুমি অ্যাটেম্প করতে পারছো না, সেখানে কিন্তু তোমাকে আবার ভিডিও লেকচারটা দেখতে হবে। ভিডিও লেকচারটা দেখার পর তোমাকে কী করতে হবে, সেখানে জিনিসটাকে ভালো করে কনসেপ্টটাকে ক্লিয়ার করে নিতে হবে। ঠিক আছে, তো এটাই আমি তোমাকে বলছিলাম যে এইভাবে কিন্তু তোমরা শুধুমাত্র মক টেস্ট, মানে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি, তোমরা যদি একটা ফুল লেন্থ মক টেস্ট দাও, সেই ফুল লেন্থ মক টেস্টের পরে কিন্তু তোমাদের 2 to 3 আওয়ার্স টাইম অ্যালট করতে হবে ফ্রেন্ডস, তোমাদের অ্যানালাইসিস করার জন্য, ভুল ত্রুটিগুলোকে ঠিক করার জন্য 2 to 3 আওয়ার্স তোমাকে কিন্তু এর জন্য অ্যালট করতে হবে, এবং এটা কিন্তু সময় নষ্ট নয়, তোমাকে এটা অ্যালট করতে হবে। আমি তোমাদের গ্যারেন্টি দিয়ে বলছি, তোমরা যদি এই মডেলটা ফলো করতে পারো, তোমরা নিজেরাই দেখবে যে ধীরে ধীরে তোমার ওই পার্টিকুলার মক টেস্টের মধ্যে নাম্বার বাড়তে থাকছে। তুমি 5টা না হয় 2টো বা 3টে মক টেস্টের পরে তুমি হচ্ছে অ্যানালাইসিস করে ওই জায়গাগুলো পড়ো, আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি যে যত দিন যাবে মার্কস তোমাদের ইমপ্রুভ হবে। এই মডেলটা তোমরা যদি ফলো করতে পারো, কী হবে, মার্কস কিন্তু তোমাদের ইমপ্রুভ করতে থাকবে, তোমরা নিজেদের উইক স্পটের উপর যদি কাজ করতে থাকো। তো এটাই হচ্ছে ব্যাপার যে আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট কী করে এই জিনিসগুলো ভেবে দেখে না, তারা জাস্ট মক টেস্টটা নেয়, মক টেস্টটা প্র্যাকটিস করলো, প্র্যাকটিস করার পর কী করলো, প্র্যাকটিস করার পর সেই জিনিসটা জাস্ট ভুল ত্রুটিগুলো দেখে কী করলো, তুলে রেখে দিল, যে আমার এটা ভুল হয়েছে দেখে নিলাম, এটা আমার পারিনি অ্যান্সারটা দেখে নিলাম, ব্যাস হয়ে গেল। কিন্তু আমি কেন কোন জায়গাটা আমার বারবার ভুল হচ্ছে, সেই জায়গাটা তাহলে আমাকে ভালো করে পড়ে নিতে হবে একবার, যাতে ওই ভুলটা না হয়, সেই জিনিসগুলো স্টুডেন্টরা কী করে, ম্যাক্সিমাম স্টুডেন্ট করে না। তো এটাই তোমাদের আজকে বলার ছিল। লাস্টে একটা কথাই বলবো, সেটা হচ্ছে তোমরা যে কোনো স্ট্যান্ডার্ড জায়গা থেকে মক টেস্ট নিতে পারো, চাইলে আমাদের মক টেস্টও নিতে পারো। তোমরা জানো অলরেডি আমাদের কিন্তু অ্যাপের মধ্যে মক টেস্ট আছে। তো আমাদের মক টেস্টের ক্ষেত্রে কী হয়, আমাদের মক টেস্টের ক্ষেত্রে কিছু আমাদের অ্যাপে যে মক টেস্ট হয় তার কিছু পার্টিকুলার আমাদের কী বলবো মানে বেনিফিটস আছে, সেগুলো আমি তোমাদের একটু বলে দিচ্ছি। দেখো, প্রথমত হচ্ছে আমাদের যে মক টেস্ট হয় সেখানে কি 1000+ মক টেস্ট আছে, যেখানে প্রায় 27,000 বেশি কোশ্চেন আছে। তাহলে বুঝতে পারছো, কোনো একটা পরীক্ষার জন্য তুমি যদি 27,000 কোশ্চেন প্র্যাকটিস করো, তোমার কী লেভেলের প্র্যাকটিস হবে। 1000 MCQ কিন্তু তোমরা চট করে ফ্রেন্ডস কোথাও পাবে না, কোনো সংস্থার তরফ থেকে তোমরা চট করে 1000 MCQs কিন্তু পাবে না এই প্রাইসে, যে মান্থলি একটা প্রাইসে তোমরা পাচ্ছ, এখানে তোমরা কিন্তু চট করে এত মক টেস্ট কোথাও পাবে না। দ্বিতীয়ত, এটা কি অ্যাকর্ডিং টু লেটেস্ট প্যাটার্ন হয়, কারণ লেটেস্ট প্যাটার্ন অনুযায়ী হবে, কারণ এই মক টেস্টগুলো আমরাই রেডি করি। সায়েন্স পোর্শনটা মক টেস্ট আমি রেডি করেছি, তার সঙ্গে সঙ্গে অন্যান্য কিছু টুকটাক সাবজেক্টেরও মক টেস্ট, ফর এক্সাম্পল হিস্ট্রি আর তোমার পলিটি, এই সমস্ত মক টেস্টগুলো আমি রেডি করেছি, কারণ এগুলো সম্বন্ধে আমার মোটামুটি জানা আছে। সায়েন্সটা তো আমি করেইছি। তো এই মক টেস্টগুলো তোমরা দিতে পারো, এই মক টেস্টগুলো কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড আছে। দ্বিতীয় যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের মক টেস্টের মধ্যে কিন্তু ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছ এখানে স্মার্ট র্যাঙ্ক অ্যানালাইসিস আছে, অর্থাৎ প্রত্যেকটা মক টেস্টের পরে তুমি যতজন স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে তার মধ্যে তুমি কোথায় স্ট্যান্ড করছো সেই জিনিসটা কিন্তু তোমরা দেখতে পাবে। এবং আমি তোমাদের যে মডেলটা বললাম, এই মডেলটা তোমরা ফলো করে দেখো, এই মডেলটা ফলো করলে দেখবে তোমার যে র্যাঙ্কটা আসছে, র্যাঙ্কটা কিন্তু ডে বাই ডে ইমপ্রুভ করবে। তুমি কল্পনাই করতে পারবে না যে এই পার্টিকুলার এই মডেলটা ফলো করলে তুমি কত ইমপ্রুভ করতে, আমি তোমাদের লিখে দিচ্ছি। তোমরা এই ঠিকঠাক যদি কেউ এই মডেলটা ফলো করতে পারে এবং উইক স্পটের উপর ওয়ার্ক করতে পারে, তুমি দারুণ রেজাল্ট পাবে। তুমি দেখবে প্রত্যেকটা মক টেস্টে তোমার র্যাঙ্ক ইমপ্রুভ করছে, প্রত্যেকটা মক টেস্টের মানে প্রতিটা মক টেস্টে তুমি দেখবে যা স্কোর করছো আগের মক টেস্টে, ওইভাবে ওয়ার্ক করার পর সেকেন্ড মক টেস্টে তোমার দেখা যাবে 3-4 নাম্বার করে পারেন। প্রতিটা মক টেস্টে দেখা যাবে তোমার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার এরকম করে আস্তে 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 তোমার নাম্বার ইনক্রিজ করতে থাকবে, যদি তুমি ঠিকঠাক ফলো করতে পারো। অবশ্যই ঠিকঠাক ফলো করতে হবে, তুমি ঠিকঠাক ফলো না করলে কিন্তু হবে না। ওকে, তো এটাই তোমাদের আজকে বলার ছিল। আশা করছি তোমাদের এই ক্লাসটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সঙ্গে
শেয়ার করে দাও, ক্লাসটাকে লাইক করে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে এই চ্যানেলে আপলোড হওয়া বিভিন্ন ভিডিও নোটিফিকেশানসগুলো তোমরা নিয়মিতভাবে পেতে থাকো। ওকে, আজকে এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ। নেক্সট দিন আমাদের আবার একটা বায়োলজি ক্লাসে দেখা হবে। হ্যাভ এ নাইস ডে।